নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে মায়াপুর ভ্রমণের পার্ট 2 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আছি মায়াপুরের একদম হৃদয়ে ইস্কন চন্দ্রোদয় মন্দিরের সামনে। আজকের ভিডিওতে আমরা দেখাবো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে কিভাবে ঢুকবেন, প্রবেশ মূল্য কত, ভেতরে ঢুকে কি কি দেখতে পাবেন, আর সাধারণ মানুষের জন্য এটা কবে ওপেন হবে। আর তাছাড়া থাকবে গদা ভবনের প্রসাদের কুপন কোথা থেকে পাবেন, মূল্য কত এবং প্রসাদে কি কি থাকবে। আর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে মায়াপুর বাইক রাইডের অভিজ্ঞতা এবং রাস্তার কন্ডিশন। এই সফরের বিস্তারিত জানতে চাইলে পার্ট 1 এর লিংক আই বাটন আর ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পার্কিং লট থেকে বেরোলেই মন্দিরে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। একটা রাস্তা পেছন দিয়ে ঢুকে গদা ভবনের পাশ দিয়ে বেরোয়, আর আরেকটা রাস্তা দিয়ে মেন গেট হয়ে মন্দিরে প্রবেশ করা যায়। আমরা ঠিক করলাম মেন গেট দিয়ে ঢুকবো। পার্কিং এর বাইরে বেরোলেই অনেক টোটো দেখতে পাবেন। চাইলে এই টোটো বুক করে মায়াপুরের আশেপাশে ঘুরে দেখতে পারেন, কিংবা ঘাটে গিয়ে নৌকা পার করে নবদ্বীপও ঘুরে আসতে পারেন। মেন গেট দিয়ে ঢুকেই আমরা প্রথমে গদা ভবনে দুপুরের ভোগের টিকিট কেটে নিলাম। দাম ছিল বড়দের জন্য 90 টাকা, বাচ্চাদের জন্য 60 টাকা। এছাড়াও মায়াপুরের আরো অনেক ভবনে 60 টাকা থেকে 70 টাকার মধ্যে ভোগ পাওয়া যায়। তবে আমরা যখনই মায়াপুরে আসি চেষ্টা করি গদা ভবনে খেতে, কারণ এখানে বসার জায়গা অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের মান সত্যিই খুব ভালো। টিকিট কেটে আমরা প্রথমে দর্শন করলাম অখণ্ড নাম সংকীর্তন মন্দির। তারপর স্বামী প্রভুপদর মন্দির বন্ধ থাকায় আমরা চলে গেলাম মূল মন্দিরের ভেতর মোবাইল ফোন, ক্যামেরা কিংবা ভিডিও করার অনুমতি নেই, তাই আমরা জুতো আর মোবাইল জমা রেখে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই এক অন্যরকম শান্তির অনুভূতি। একদিকে চলছিল হরে কৃষ্ণর নাম সংকীর্তন, সামনে সুন্দরভাবে সজ্জিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও অষ্টসখীর বিগ্রহ। ঠিক বিপরীতে রয়েছে স্বামী প্রভুপাদের মূর্তি, যেন তিনি ভক্তিভরে রাধাকৃষ্ণর দর্শন করছেন। ডান দিকে রয়েছে শ্রী নরসিংহদেবের মন্দির, আর পাশের মন্দিরে গৌর নিতাই ও তার সঙ্গীদের বিগ্রহ। প্রতিদিন দুপুর 12:30টায় আরতি হয়, আর দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবার বিকেল 4টের সময় মন্দির খোলে, সন্ধ্যে 7টার সময় আরতি হয়, আর রাত 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। এরপর আমরা গেলাম নতুন তৈরি হওয়া চন্দ্রোদয় মন্দিরের ভেতর, টেম্পল অফ ভার্ডিক প্ল্যানেটোরিয়াম। এখনো মন্দিরের কাজ চলছে, তবে দর্শনার্থীদের জন্য ভেতরে প্রবেশ করার সুযোগ আছে। মূল মন্দিরের পাশের কাউন্টার থেকে প্রতিজন 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢোকা যায়। এই অর্থ সম্পূর্ণ মন্দির নির্মাণের কাজেই ব্যবহার করা হয়। আমরা দুজন ছিলাম, তাই 100 টাকার টিকিট কেটে নিলাম। এরপর সিকিউরিটি গার্ড আমাদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং পুরো জায়গার ইতিহাস ও নির্মাণের ব্যাপারে বিভিন্ন তথ্য জানালেন। চলুন তার মুখেই শুনে নেওয়া যাক। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা আছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এর ভেতরে রয়েছে 3টি সিংহাসন, বাঁদিকে থাকবে গুরু পরম্পরা আচার্যগণ, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুর যেখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027-এর শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এখানে বৃহৎ ভাগবতম অনুসারী গোপকুমারীর সমস্ত লীলা বর্ণনা করা হবে। উপর দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটা রশ্মি নেমে আসছে, ওখান থেকে একটা ঝাড়বাতি ঝুলানো থাকবে। এই যে নিচে তৈরি হচ্ছে ডান দিকে, আর এক একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। শ্রীমদ ভাগবতম অনুসারে এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 প্ল্যানেট, ভূ ভুব স জন তপ মহাসত্য, বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন। এক একটি ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে, যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকেন, ক্লিয়ারলি এখানে বুঝতে পারবেন। ডিসাইড আপনাকে করতে হবে আপনি কোথায় যেতে চান। আপনার সিদ্ধান্ত অনুসারে সেই লোকে আপনি পৌঁছবেন। নিচু আছে 7 প্ল্যানেট, তল, অতল, ভূতল, শীতল, মহাতল, তলাতল, রসতল, পাতাল। সেটা 3য় নম্বর ডোমেন থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। এই প্ল্যানেটেরিয়াম দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভালো কর্ম করলে প্রমোশন, খারাপ কর্ম হলে বিনাশন। যে কোনো সাধারণ মন্দির নয়, আমরা খুবই ভাগ্যবান আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। কোনো সাধারণ মন্দির নয়, এই জন্যই এর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে যে দেখা হয়ে যাব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ,
গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল প্রভুপাদ জি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, জয় গৌর প্রেমানন্দে হরিব। তাই আপনারা যে যা পারেন মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করবেন। আপনাদের অনুদানে এই মন্দির তৈরি হচ্ছে, নিচে ডোনেশন বক্স আছে, ওখানে দান করতে পারেন। প্রায় 10,000 লোক এই মন্দিরে একসঙ্গে নৃত্য করতে পারবে। প্রায় 14টা লিফট হবে, পরে আপনারা লিফটে করে উঠে দর্শন করতে পারবেন। এখন রিটার্ন সেম রাস্তা, চেষ্টা চলছে 2027 শেষের দিকে ওপেনিং হবে। নিচে মন্দিরে এখন আরতি শুরু হবে, ভোগ আরতি। আস্তে আস্তে নেমে চলুন, নিচে নেমে অপোজিট সাইডে মন্দির, রাধা মাধবের মন্দির। 12টার সময় আরতি শুরু হয়ে যাবে, সবাই নেমে চলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনারা যারা এতক্ষণ শুনলেন, বাবাজির কথায় জানা গেল মেন মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহই এখানে থাকবে, নতুন করে কোনো বিগ্রহ আনার পরিকল্পনা নেই। আর মন্দিরের কাজ 2027 সালের শেষের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েই কাজ চলছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মন্দিরের ভেতর 3টে ফ্লোর জুড়ে থাকবে এক বিশাল মিউজিয়াম। আমাদের কর্মের ওপর নির্ভর করে কর্মের ফল কি হতে পারে সেই বিষয়টি দর্শনার্থীদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে। আর এত বড় মন্দিরে একসঙ্গে প্রায় 10,000 ভক্ত দর্শন করতে পারবেন। ভক্তদের ওঠানামার সুবিধার জন্য মন্দিরে থাকবে 14টি লিফট। সব মিলিয়ে শুধু এটি একটি মন্দির নয়, এটি হতে চলেছে এক বিশাল আধ্যাত্মিক ও শিক্ষামূলক কেন্দ্র, যেখানে দর্শনের পাশাপাশি মানুষ অনেক কিছু জানা ও শেখার সুযোগ পাবেন। বর্তমানে দর্শনার্থীরা 3য় তলা পর্যন্তই ঘুরে দেখতে পারেন। এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করার অনুমতি রয়েছে। যেহেতু মন্দিরের ভেতর মূল বিগ্রহ এখনো প্রতিষ্ঠা হয়নি, তাই ভিতরে মূলত নির্মাণ কার্য এবং ভবিষ্যতের বিশাল পরিকল্পনাই দেখতে পাবেন। তবুও এত বড় স্থাপত্য কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এরপর আমরা ফিরে এলাম গদা ভবনে। এখানে ছোট্ট একটা ফুড কোর্ট ও ওয়াশরুমের সুবিধাও আছে। দুপুর 1টা থেকে ভোগ পরিবেশন শুরু হয়। আমরা প্রায় 12:30টায় জুতো খুলে লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু প্রচন্ড। ঘড়িতে 1টা বাজার কিছুক্ষণ আগেই ধীরে ধীরে সবাইকে ভেতরে ঢোকানো হলো। প্রায় 1:20 মিনিট নাগাদ আমরা ভেতরে যাওয়ার সুযোগ পেলাম। এখানে বুফে সিস্টেমে আনলিমিটেড ভোগ পরিবেশন করা হয়। আপনি যতবার ইচ্ছা খাবার নিতে পারেন। ভাত, ডাল, বেগুনি, মটর পনির, রুটি, আলু পটলের তরকারি আর পায়েস। সঙ্গে ছিল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও। একসঙ্গে প্রায় 1000-এর বেশি মানুষও বসে খেতে পারেন। সবকিছু ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের স্বাদও ছিল সত্যিই দারুণ। এখানে আপনি চেয়ার টেবিলে বসেও খেতে পারেন এবং মাটিতে বসেও খেতে পারেন। 2 রকমের ব্যবস্থাই এখানে করা আছে। খাবার দাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের ইচ্ছে ছিল অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরে যাওয়ার। আসার সময় হাইওয়ের রাস্তা বৃষ্টির জন্য এতটাই খারাপ ছিল যে আমরা রাতে কোনো রিস্ক নিতে চাইনি, তাই যত সম্ভব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। দুপুর 2টা নাগাদ আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়ি আর সন্ধ্যে 6টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই। আজ সারাদিনে মোটামুটি 250 কিলোমিটারেরও বেশি স্কুটি চালিয়েছিলাম। ক্লান্তি ছিল, কিন্তু মায়াপুরের শান্ত পরিবেশ, দর্শন আর সুস্বাদু ভোগ সবকিছু মিলিয়ে এই ট্রিপটা আমাদের কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কাছে যদি কোনো বাজেট ট্রিপের সাজেশন থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ততক্ষণ আমার চ্যানেলে থাকা দার্জিলিং এর বাজেট ট্রিপ, দীঘা বাজেট ট্যুর আর অন্যান্য ট্রাভেল ব্লগগুলো দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিরাপদে ভ্রমণ করুন।